জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। দেখো, আজকে আমরা এসএসসি জিডি 2025 সালের যে জিকে এবং জিএস যে প্রশ্নপত্রগুলো আসছে, দেখো 10ই ফেব্রুয়ারি আর 11ই ফেব্রুয়ারি মানে 10th ফেব্রুয়ারি এন্ড 11th ফেব্রুয়ারি যে সমস্ত শিফট রয়েছে, মানে 1, 2, 3 এই তিনটা শিফটেরই আমরা আজকের জিকে এবং জিএস এর উপর যে প্রশ্নগুলো আসছে সেটারই অ্যানালাইসিস ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। তোমরা যারা এখনো এক্সাম দেওনি, কি কি ধরনের প্রশ্ন আসছে এবং কোথা থেকে আসছে সেটা আমরা আজকে বলবো। তো দেখো, কি কি ধরনের প্রশ্নপত্র আসছে তোমাদের এই এসএসসি জিডিতে এবং কি কি ধরনের প্রশ্নপত্র আসতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো। তোমরা অনুগ্রহ সহকারে আমার এই ভিডিওটা দেখবে। দেখো, প্রথম প্রশ্নটা কি রয়েছে, লোনা শব্দটি কি আসছে? লোনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আমি এর আগেও বলেছিলাম যে খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন শব্দ তোমাদের রাজা স্যার তোমাদের করিয়ে দেন। তোমাদের রাজা স্যার কিন্তু ক্লাস করিয়েছে বিভিন্ন শব্দ কোন খেলার সঙ্গে কোন শব্দটি সম্পর্কিত এবং বিভিন্ন খেলার থেকে শুরু করে সবকিছু তোমাদের এ টু জেড এই রাজা স্যার কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলেই ক্লাসগুলো দিয়েছেন। তোমরা অবশ্যই সেই স্ট্যাটিক জিকে যে ভিডিওগুলো রয়েছে, খেলা সম্বন্ধে হোক, উৎসব সম্পর্কে হোক, নৃত্য সম্পর্কে হোক, সমস্ত ভিডিও তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। তো দেখো, লোনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কাবাডি খেলার সঙ্গে কিন্তু এই লোনা শব্দটি যুক্ত। নেক্সট যে প্রশ্নটা এসেছে, এটা কিন্তু আমি 33 ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারির প্রশ্নপত্র নিয়ে প্রথমে বলছি, তারপর তোমাদের 11ই ফেব্রুয়ারির প্রশ্নপত্রগুলো বলবো। তো দেখো, 2024 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দেখো সুরেন্দ্রনাথ মোহন সিং, এটা একটা মানে শিফট এসেছে। আরেকটা এসেছে কি 10ই ফেব্রুয়ারি, মহাবীর গুড্ডু কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মানে পদ্মশ্রী প্রাপকেরা। তো এটা কিন্তু দুটো প্রশ্ন আমি এক জায়গায় রেখেছি, যেহেতু একই প্রশ্ন, নামগুলো জাস্ট আলাদা। শিফট প্রথম শিফটে আসছে আর তৃতীয় শিফটে আসছে যেহেতু প্রশ্নটা। তো সুরেন্দ্র মোহন সিং, যদি আমরা দেখি উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি, যিনি 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আর হচ্ছে মহাবীর গুড্ডু, তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। তো দেখো, পদ্মশ্রী পুরস্কার কিন্তু তোমাদের পড়তে হবে, পদ্মশ্রী পুরস্কার এবং বিভিন্ন যে পুরস্কারগুলো রয়েছে আমি বলেছিলাম যে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার আসছে এবং কাকে কত সালে সেই পুরস্কার দেওয়া হয়েছিল সেই সম্পর্কে তোমরা অবশ্যই কিন্তু পড়বে। আর আমাদের রাজা স্যার কিন্তু এই স্ট্যাটিক জিকের ভিডিওতে তোমাদের পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, ভারতরত্ন থেকে শুরু করে সবকিছু কিন্তু করিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো, মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কেরালা। এর আগের দিনের ক্লাসও আমি করিয়েছি তোমাদের, মনে হয় 7 যে ফেব্রুয়ারি যে আমার সেটা আছে অ্যানালাইসিস ভিডিওটা রয়েছে, সেখানেও কিন্তু আমি তোমাদের এই মোহিনীঅট্টম সম্পর্কে, নৃত্যের সঙ্গে মানে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সেটা কিন্তু করিয়েছি। দেখো, অলরেডি এটা 10ই ফেব্রুয়ারি চলে এসেছে। এবং দেখো, এর আগের দিনও আমি এই যে চার্টটা ছিল এই চার্টটা আমি করিয়েছি 7ই ফেব্রুয়ারি। দেখো কি বলছি, যে ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি স্থল, যেমন দেখো ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, ওড়িশি উড়িষ্যা, মোহিনীঅট্টম মণিপুর, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মোহিনীঅট্টম কেরালা। এটা দেখো, মোহিনীঅট্টম কেরালা এটা কিন্তু চলে আসছে এর আগের দিনে, মানে হচ্ছে 10ই ফেব্রুয়ারি। সাত্রিয়া আসাম, আমি 7ই ফেব্রুয়ারি এটা করিয়েছি, 10ই ফেব্রুয়ারি কিন্তু অলরেডি চলে এসেছে পরীক্ষায়। তো তোমরা আবার এটা স্ক্রিনশট করে রাখতে পারো। আর আমি একটা বলছি, ভারতনাট্যম কে কি বলা হয়? আমাদের যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ধ্রুপদী নৃত্যের কিন্তু জননী কিন্তু বলা হয়। ভারতনাট্যমকে কি বলা হয়? ধ্রুপদী যে আমাদের নৃত্য রয়েছে সেই নৃত্যের কিন্তু কি বলা হচ্ছে? জনক বলা হচ্ছে। নেক্সট দেখো কি রয়েছে, এই যে জনগণনা সম্পর্কে আমি নিজেই তোমাদের একটা ফুল ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে আসবে। দেখো, জনগণনা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে এবং আমরা যদি দেখি প্রত্যেকটা শিফটে না হলেও প্রতিদিন যে আমাদের শিফট গুলো হচ্ছে, সেই প্রতিদিনের শিফটের মধ্যে একটা শিফটে কিংবা দুইটা শিফটের মধ্যে কিন্তু এই জনগণনা থেকে কিন্তু আসছে পরীক্ষায়। তো দেখো, জনগণনা
যেটা আমি করিয়েছি তোমাদের, দেখো এখানে কি বলছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত, এটি কিন্তু করিয়েছি আমি, যেটা 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। কতজন? 382 জন। আর ভারতের সাক্ষরতার হার কোথায় রয়েছে? ভারতের সাক্ষরতার হার 2011 সালের অনুযায়ী 74.04% কিন্তু, এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, নেক্সট দেখো, চতুর্থ এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে কোন পরিকল্পনা চালানো হয়েছিল? দেখো পরবর্তীকালে আমি বলেছিলাম যে তোমাদের এর আগের দিনও ভিডিওটা তো বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি এসেছিল মাঝখানে কংগ্রেসের শাসনকালে। আমরা যদি দেখি 78 থেকে 80-র মধ্যে ভারতীয় জনতা পার্টি এসেছিল এবং তারা রোলিং প্ল্যান শুরু করেছিল। কি প্ল্যান? রোলিং প্ল্যান, যেটা 1978 থেকে 80 ভারতীয় জনতা পার্টি করেছিল এবং সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল কি? মোরারজি দেশাই। বোঝা গেল? এরপরে দেখো ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? দেখো তোমাদের আমি কিন্তু ভারতীয় সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পড়তে বলেছিলাম। টোটাল আমাদের 395টা ধারা। কতগুলো ধারা? 395টা ধারা। এই 395টা ধারা যারা মুখস্থ করবে তাদের জন্য কিন্তু খুবই, মানে পরীক্ষার জন্য খুবই, আমি বলবো যে লাভদায়ক হবে। ঠিক আছে, দেখো এখানে ধারা অলরেডি চলে আসছে, যেগুলো আমাদের কি ধর্মীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার কথা। তো এটা আমরা সবাই জানি অলরেডি, 25 থেকে 28 নং ধারা। এরপরে দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের আর্টিকেল কি রয়েছে? আর্টিকেল 32 কিসের সঙ্গে সম্পর্কিত? দেখো আবার কিন্তু চলে আসছে সংবিধান থেকে, সাংবিধানিক অধিকার। 32 নং ধারায় আমাদের কি রয়েছে? সাংবিধানিক অধিকারের কথা কিন্তু বলা হচ্ছে। এরপরে দেখো জিওগ্রাফি থেকে এসেছে, যেটা ক্লাস আমি নিজে করাই। দেখো টেকটনিক প্লেট কত প্রকার? ঠিক আছে, টেকটনিক প্লেট কত প্রকার? অ্যান্সার হবে আমাদের 3 প্রকার। কি কি সেটা আমি বলে দিচ্ছি, অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ প্লেট। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, নাটু নাটু গানটি নির্দেশক কে ছিলেন? দেখো নাটু নাটু অ্যাকচুয়ালি কোন মুভি থেকে এই গানটি? আর মুভি থেকে, আর ট্রিপল আর মুভি থেকে। দেখো এই হিরো কে ছিলেন? জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর আছে রামচরণের দুজন হিরো ছিলেন আমাদের আর মুভি। নাটু নাটু গানটির নির্দেশক কে ছিলেন? এমএস রাজামৌলি। ঠিক আছে, নাটু নাটু বিখ্যাত একটা গান, তাই না? অস্কার জয়ী এই গানটি, নাটু নাটু গানটি আর মুভি থেকে কিন্তু। ঠিক আছে, তো এটা নির্দেশক কে ছিলেন গানটির? এমএস রাজামৌলি। তো বিভিন্ন ধরনের যে আমাদের পপুলার গানগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হবে, যেগুলো বিভিন্ন পুরস্কার প্রাপক যেই গানগুলি বা যেই ফিল্মগুলো, সেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসছে। এবার দেখো বর্তমান ভারতের ক্যাগ হিসেবে কে নিযুক্ত রয়েছেন? দেখো সঞ্জয় মূর্তি আমাদের ক্যাগের এখন বর্তমান যদি বলা হয় চেয়ারম্যান রয়েছেন। এরপরে দেখো বর্তমান ভারত সরকারের ক্যাবিনেট সচিব কে? এগুলো অবশ্যই তোমরা দেখে নিবে, টিবি সোমনাথন। এগুলো কিন্তু এর আগে আমি অ্যানালিসিস ভিডিওতে তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে এই ধরনের বিভিন্ন ধরনের সচিব, বিভিন্ন ধরনের যে বর্তমান যে বিভিন্ন মন্ত্রী পদে কে কোন মন্ত্রী পদে রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। ঠিক আছে, তোমার গুগলে সার্চ করলে পেয়ে যাবে সবকিছু। ঠিক আছে, এরপরে দেখো উৎসব। উৎসব সম্পর্কে তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম ভারতের বিভিন্ন উৎসব, যেমন এখানে কি রয়েছে, যেটা আসে পরীক্ষায়, কর্ণাটকের নবরাত্রির সময় কোন উৎসব পালন করা হয়? তো অ্যান্সার হবে আমাদের নাডা হাব্বা। নাডা হাব্বা উৎসব কিন্তু পালন করা হয়। তো দেখো তার সঙ্গে আমি দেখেছি ভারতের বিভিন্ন উৎসব, যেমন কি কি উৎসব, যেমন কেরালার মধ্যে রয়েছে ওনাম, বিশু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওনামটা দেখবো যে 11 ফেব্রুয়ারির পরীক্ষায় চলে আসছে। তামিলনাড়ুতে দেখো পোঙ্গল হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কর্ণাটকে দেখো উদাগি, বিশু হয়। অন্ধ্রপ্রদেশে দেখো কি হয়? উদাগি হয়। মণিপুরে কি হয়? সজিবু চেরাওয়াবা হয়। পশ্চিমবঙ্গে দেখো পয়লা বৈশাখ হয়। জম্মু এন্ড কাশ্মীরে কি হয়? নবরেহ হয়। মহারাষ্ট্রে কি হয়? গুড়ি পাদোয়া হয়। ঝাড়খণ্ডে কি হয়? সারহুল হয় মুন্ডা উপজাতিদের। এরপরে কি রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে কি? হালদা উৎসব। নাগাল্যান্ডে রয়েছে হর্নবিল উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয় হর্নবিল উৎসব। তাহলে কোথাকার? এটা নাগাল্যান্ডে। মেঘালয়ের দেখো ওয়ান গালা উৎসব। তো
তো এই যে উৎসবগুলো আমি দিলাম সেগুলো অবশ্যই স্ক্রিনশট করে রাখো এবং পরীক্ষার আগে দেখে যাও। এরপরে দেখো 13 নম্বরে কি রয়েছে, রাজস্থানে হচ্ছে আমাদের নবরাত্রি, পরীক্ষা কিন্তু বারবার আসে নবরাত্রি উৎসব কোন রাজ্যে পালিত হয়। গুজরাটে দেখো বিষ্ণু বর্ষ হয়, উত্তরাখণ্ডে দেখো কি হয় বিশু সংক্রান্তি হয়, পাঞ্জাবে দেখো বৈশাখী হয়, আসামে দেখো রঙ্গলি বিহু হয়, উত্তরপ্রদেশে দেখো কি হয় রামনবমী। তো এই যে উৎসবগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে একবার হলো দেখে যাবে। এরপরে দেখো খিলাফত আন্দোলন, এর আগের দিন আমি বলেছিলাম 7ই ফেব্রুয়ারি যখন আমি তোমাদের শিটগুলো অ্যানালিসিস করেছিলাম তখনই আমি তোমাদের এই খিলাফত আন্দোলন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে আন্দোলন, যেমন হচ্ছে আমাদের ডান্ডি অভিযান, আইন অমান্য আন্দোলন যার অপর নাম, ঠিক আছে, অসহযোগ আন্দোলন, এই যে আন্দোলনগুলো করিয়েছিলাম এই আন্দোলনগুলো থেকে দেখো আবার চলে আসছে যে খিলাফত আন্দোলন কোন ধর্মের সঙ্গে যুক্ত। দেখো ইসলাম ধর্মের সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত, সেটা আমরা সকলেই জানি। এরপরে দেখো ভারতীয় সংবিধানের কতগুলো অনুচ্ছেদ রয়েছে, কিছুক্ষণ আগে আমি বললাম 395টি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ রয়েছে। তো দেখো এই অনুচ্ছেদ কিন্তু পরীক্ষায় চলে এসেছে। এরপরে দেখো প্রধানমন্ত্রীর রোজগার যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? 1993 সালে। ঠিক আছে, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে মিড ডে মিল, মিড ডে মিল, মিড ডে মিল যোজনা, মিড ডে মিল যোজনা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 1995 সালে এই মিড ডে মিল যোজনা হয়, মানে হচ্ছে প্রথম থেকে ফার্স্ট থেকে 8 পর্যন্ত, তাই তো, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুপুরের ছাত্রদের যে খাবার ব্যবস্থা করা হয়েছিল এটাকে মিড ডে মিল বলা হয়। তো এটা 1995 সালে এই যোজনাটা কিন্তু শুরু হয়েছিল। তো বিভিন্ন ধরনের যোজনা তোমরা অবশ্যই পড়বে। তো দেখো এই যে মিড ডে মিল, এই মিড ডে মিল যোজনার কিন্তু অপর আরো নাম রয়েছে, মানে এই যে এখন বর্তমানে এই মিড ডে মিলের নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ যোজনা। কি বললাম? প্রধানমন্ত্রী পোষণ যোজনা, এটা তোমরা পড়ে যাবে। এবং এটি 1995 সালে কিন্তু চালু হয় মিড ডে মিল। তো বিভিন্ন ধরনের যোজনাগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে একবার হলে দেখে যাবে। এবার দেখো সায়েন্স থেকে কি এসেছে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই প্রকার কোষেই কি উপস্থিত থাকে? তো অ্যান্সার হবে আমাদের রাইবোজোম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ডবল টেনিস কোর্টের প্রস্থ কত মিটার? এটিও তোমাদের রাজা স্যার করিয়েছেন 10.95 মিটার। এটি কিন্তু আমাদের রাজা স্যার স্ট্র্যাটেজিকে কিন্তু করিয়েছেন। ওকে, এবার দেখো ওটা গেল 10ই ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমাদের 11ই ফেব্রুয়ারি অল শিফট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো কি রয়েছে, মিষ্টি বিপ্লব, আমাদের ইকোনমি থেকে প্রশ্ন। মধু পালন, দেখো বিভিন্ন ধরনের যে বিপ্লব গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। তোমাদের ঐশ্বর্য স্যার কিন্তু তোমাদের এই ক্লাসগুলি করিয়েছে, ইকোনমিক্স এর ক্লাসগুলি, ঠিক আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে যাবে। দেখো কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন, সংবিধানের পার্ট 4 মানে 4 নম্বর পার্টে কিসের সঙ্গে যুক্ত? এই 4 নম্বর পার্টটা কিসের সঙ্গে যুক্ত? অ্যানসার হবে আমাদের কি ডিপিএসপি। ডিপিএসপি পুরো নাম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কি বললাম? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যার মানে হচ্ছে নির্দেশমূলক নীতি। অ্যাকচুয়ালি নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আমাদের কোথা থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই ডিপিএসপি কিন্তু নেওয়া হয়েছে। কোথা থেকে বললাম? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। বোঝা গেল? ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট দেখো কি রয়েছে, ডিজে বালে বাবু মেরা গানা বাজাতে, তাই তো, এই গানটার সঙ্গে আমরা এই 2 বছর 3 বছর আগে বা 2-3 বছরের এই সময়টাই হবে, এই সময় আমরা বারবার আমাদের কানে বেজেছিল ডিজে বলে বাবু মেরা গানা বাজাতো, গানা বাজাতো, তাই তো। এই গানটি কে গেয়েছে? দেখো যেগুলো পপুলার গান সেগুলো পরীক্ষায় কিন্তু আসে। তো দেখো কে করেছেন? আদিত্য প্রতীক সিং, আমরা যাকে সকলেই বাদশাহ নামে চিনি। এর নিকনেম কি? বাদশাহ। সবাই কিন্তু আমরা বাদশাহ বলে চিনি। অ্যাকচুয়ালি আমিও এর যে নামটা রয়েছে মেন নাম সেটা কিন্তু জানতাম না, কিন্তু আমরা সকলেই বাদশাহ বলে তাকে চিনি। কিন্তু তার আসল নাম কি? আদিত্য প্রতীক সিং, পাঞ্জাবি, তাই তো। নেক্সট দেখো রুকমণী দেবী কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? এই যে নৃত্য সম্পর্কে আমি বলেছিলাম যে নৃত্যের সঙ্গে সম্পর্কিত আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে ভিডিও রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, কি বলছে রুকমণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো ভারতে শিশু মৃত্যুর হার কত শতাংশ?
দেখো প্রতি 1000 জনের 30 জন কিন্তু আমাদের বাচ্চা মারা যায় এখনো, ঠিক আছে। নেক্সট দেখো, বাংলাদেশে অভ্যুত্থানের পর শেখ হাসিনা ঠিক আছে ভারতে আসেন, তখন তিনি প্রথম কোন প্রশাসনিক কর্মকর্তার সাথে দেখা করেন? তো আমাদের কাদের সঙ্গে দেখা করেছেন ভারতে এসে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কিন্তু দেখা করেছিলেন, ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হচ্ছে আমাদের কি শেখ হাসিনা, তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে এসে আমাদের ভারতের যে প্রশাসনিক আধিকর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি প্রথম কিন্তু দেখা করেছিলেন। ওকে, নেক্সট দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ, এটা আমাদের সায়েন্স থেকে প্রশ্ন, তো এটা হচ্ছে রেটিনাল হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে, সংবিধানের 49 নং ধারায় কি বলা হয়েছে? আমি বললাম যে সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে তোমরা সেগুলো কিন্তু দেখে যাবে। তো দেখো 49 নং ধারা কি রয়েছে? স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ মানে হচ্ছে মনুমেন্ট, তাই তো। স্মৃতিসৌধ মানে কি বললাম? মনুমেন্ট। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার প্রত্যেকটা শিফটে আসছে। এই পর্যন্ত মনে হয় মৌর্য বংশ থেকে আমি দেখলাম অ্যানালাইসিস করে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে কম করে 5টা থেকে 6টা প্রশ্ন কিন্তু অলরেডি এই মৌর্য বংশ থেকে জিজ্ঞাসা করেছেন। দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি? আবার এসেছে কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। এই মৌর্য বংশ থেকে আমি ডিটেইলসে তোমাদের ভিডিও করেছি, অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে মৌর্য বংশটা আরেকবার দেখে দিবে, কারণ এই মৌর্য বংশ থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, মৌর্য বংশ, গুপ্ত বংশ, ঠিক আছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে যাবে, গিয়ে দেখবে মৌর্য বংশ প্লাস গুপ্ত বংশ থেকে তোমাদের অলরেডি আমি ক্লাস করেছি, ডিটেইলসে তোমরা দেখে নিবে। এই শিফটে আমরা দেখবো যে মৌর্য বংশ থেকে দুটো প্রশ্ন আসছে। কত প্রশ্ন? দুটো। টোটাল 6টার মতো প্রশ্ন মনে হয় এই এতদিন ধরে যে আমাদের এক্সাম গুলো হলো 6টা প্রশ্ন আসে, 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু মৌর্য বংশ থেকে দিয়েছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে আমাদের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এরপরে দেখো ইউপিএসসি থেকে কিন্তু তোমাদের আবার পরীক্ষা আসছে। ইউপিএসসির এক্স চেয়ারম্যান কে ছিলেন? দেখো বর্তমান চেয়ারম্যান এর আগে পরীক্ষা এসেছে, বর্তমান চেয়ারম্যানটা সেটা হচ্ছে প্রীতিসুদন। তো এখন বলছে এক্স চেয়ারম্যান, মানে প্রীতিসুদনের আগের চেয়ারম্যান কি ছিলেন? মনোজ সোনি কিন্তু ছিলেন, বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষা আসছে। এবার দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষিত রাজ্য কোনটি? দেখো প্রথম রাজ্য আমরা সকলে জানি, আমাদের যদি ফার্স্ট চাইতো, তাই তো, ফার্স্ট চাইতো তাহলে আমরা সবাই দিতাম কেরালা। তো দেখো এখন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসছে, ভারতের প্রথম পজিশনে রয়েছে কোন রাজ্য শিক্ষিতের দিক দিয়ে? আমরা সবাই জানি কেরালা, কিন্তু সেকেন্ড পজিশনে কে রয়েছে? অবশ্যই হয়ে যাবে মিজোরাম। এখানে যদি তোমাদের প্রশ্ন করে যে উত্তর পূর্ব ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি? উত্তর পূর্ব ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য হয়ে যাবে মিজোরাম। আর ভারতের দ্বিতীয় শিক্ষিত রাজ্য হচ্ছে আমাদের কি? মিজোরাম কিন্তু হবে। এবার দেখো আবার জিওগ্রাফি থেকে প্রশ্ন আসছে একটি, ভূত্বক কোন ধাতব মৌল দ্বারা তৈরি হয়? ভূত্বক কোন ধাতব মৌল দ্বারা তৈরি হয়? এটি কিন্তু আমরা যদি দেখি ক্লাস 8 এর 8ম শ্রেণীর কিন্তু প্রথম যে অধ্যায়টা রয়েছে, ঠিক আছে, সেখানেও কিন্তু এই এটা ডিটেইলসে রয়েছে, ঠিক আছে। কি বললাম? ভূত্বক কোন ধাতব মৌল দ্বারা গঠিত। তো আমরা জানি ভূত্বক মানে কি? পৃথিবীর যে উপরের অংশটা সেটা অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম এবং আয়রন দিয়ে কিন্তু গঠিত ভূত্বক, তাই তো। এরপরে দেখো 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? এটা 9% লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু এটা 1% কিন্তু কমে গিয়েছিল, ঠিক আছে। কিন্তু এটা প্রকৃতপক্ষে হয়েছিল 8%, কিন্তু লক্ষ্য রেখেছিলাম, মানে লক্ষ্য রাখা হয়েছিল 8%, কিন্তু প্রকৃতপক্ষে হয়েছিল 9% ছিল লক্ষ্যমাত্রা এবং 8% হয়েছিল, বোঝা গেল? এরপরে দেখো আর বৈশালী কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে খেলার সঙ্গে যে যুক্ত বিভিন্ন যে নিকনেম গুলো, যে শব্দগুলো, সেগুলো কিন্তু পরীক্ষা আসছে। 10 ফেব্রুয়ারিও আসছে, 11 ফেব্রুয়ারিও কিন্তু আসছে, তো দাবা হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 1950 সালে সুপ্রিম কোর্টের মোট কতগুলো বিচারপতি ছিল? 8টি বিচারপতি ছিল, আমরা সকলেই জানি।
নেক্সট দেখো ময়ূরভঞ্জ কোন রাজ্যের নৃত্য? এটা উড়িষ্যা হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম কোন রাজ্য কি নৃত্যের সঙ্গে সম্পর্কিত, সেগুলো কিন্তু তোমাদের বারবার দেখতে হবে। আবার দেখো মৌর্য বংশ থেকে আসছে, মৌর্য বংশের রাজদূত হিসেবে কে ভারতে এসেছিল? মেগাস্থিনিস এসেছিল। কে এসেছিল? মেগাস্থিনিস। মেগাস্থিনিসকে কে পাঠিয়েছিলেন রাজদূত হিসেবে? সেলুকাস। কে পাঠিয়েছিলেন? সেলুকাস। ঠিক আছে। এবার মেগাস্থিনিসের একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? ইন্ডিকা। মেগাস্থিনিসের বিখ্যাত বইয়ের নাম কি? ইন্ডিকা। আর মেগাস্থিনিসকে কে বানিয়েছিল? সেলুকাস, তাই না? গ্রিক ছিল, গ্রিকের রাজা ছিল সেলুকাস। এই সেলুকাস কিন্তু মেগাস্থিনিসকে পাঠিয়েছিল এবং ইন্ডিকা একটা গ্রন্থ লিখেছিল মেগাস্থিনিস ভারতে এসে। ঠিক আছে। এরপরে দেখো মুখ্য নির্বাচন কমিশনার কে? তাকে কে নিয়োগ করেন? মুখ্য নির্বাচন কমিশনার কে কে নিয়োগ করে থাকেন? আর ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে কিন্তু নিয়োগ করে থাকেন। ওকে, চলো নেক্সট লাইন কি রয়েছে? কোন পর্বতমালাটি নর্মদা এবং তাপ্তি নদীর নিকটবর্তী স্থানে অবস্থিত? সাতপুরা পর্বতমালা। এটি তোমাদের আমি ক্লাসে করিয়েছিলাম, যারা তোমরা আমার ক্লাস করেছো তারা অবশ্যই সঠিক অ্যান্সার দিয়ে এসেছো। তো আমি এতে কিন্তু ক্লাসে করেছি। তো তোমাদের দেখো বিভিন্ন পর্বতমালা কিন্তু তোমাদের ভারতের উত্তরের পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণ ভারতের যে বিভিন্ন পর্বতমালাগুলো রয়েছে, পশ্চিম ঘাট পর্বতমালা, পূর্ব ঘাট পর্বতমালা, এছাড়া আমরা করেছি নীলগিরি থেকে শুরু করে সব পর্বতমালা সম্পর্কে কিন্তু তোমাদের ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিবে। তো এটি আমি করিয়েছিলাম। নেক্সট প্রশ্ন দেখো ভারতের সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এটি দেখো আমি 2011 সালের যে সেন্সাসটা ছিল সেটার থেকে কিন্তু পড়িয়েছি। তো এটা আমাদের লাক্ষাদ্বীপ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটিও কিন্তু জনগণনার থেকেই প্রশ্ন। তো তোমরা জনগণনা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে। এরপরে দেখো ডান্ডি আন্দোলন কে করেছিলেন? দেখো ডান্ডি আন্দোলন বা আইন অমান্য আন্দোলন এর আগের দিন আমি বলেছিলাম 7ই ফেব্রুয়ারি, অলরেডি 11 ফেব্রুয়ারি কিন্তু এই প্রশ্নটা দিয়ে ফেলেছি। তো ডান্ডি অভিযান বা ডান্ডি আন্দোলন কি করেছিল? মহাত্মা গান্ধী করেছিল, ডান্ডি থেকে যাত্রা করেছিল, তাই তো, গুজরাটের। নেক্সট দেখো এমএনপি মিনিমাম নিড প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু করা হয়? এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর আগের দিনও আমি 7ই ফেব্রুয়ারি তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ডিটেলস একটু বলেছিলাম, আজকে একটু দেখে নিই। ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা দিতে পারো সঠিক অ্যান্সারটা। দেখো ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 থেকে 1956 সালের মধ্যে হয়েছিল। দেখো এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য হচ্ছে কৃষি উন্নয়ন। এবার দেখো এটি হ্যারড ডোমার মডেলের উপর কিন্তু ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল। আর জিডিপির প্রকৃত লক্ষ্যমাত্রা ছিল 21.1%, কিন্তু প্রকৃতপক্ষে হয়েছিল 3.6%। নেক্সট দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1956 থেকে 1961 সালের মধ্যে হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? শিল্প উন্নয়ন। দেখো এটা কার উদ্দেশ্যে, কে এই পরিকল্পনা করেছিল? প্রশান্ত মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে এটি কিন্তু গড়ে উঠেছিল। এটি অলরেডি সেকেন্ড শিফটে এসেছিল প্রশ্নটা 7ই ফেব্রুয়ারি। জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 4.5%, কিন্তু প্রকৃতপক্ষে হয়েছিল কমে গেছিল 4.27%। ঠিক আছে। এরপরে দেখো থার্ড বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1961 সালে শুরু হয়েছিল, 1966 সাল পর্যন্ত চলেছিল। উদ্দেশ্য কি ছিল? খাদ্য এবং অর্থনীতিতে স্বয়ং সম্পূর্ণতা অর্থাৎ কৃষির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। এটা কার মডেলের উপর ভিত্তি? গডগিল যোজনার উপর ভিত্তি করে এটা কিন্তু তৈরি করা হয়েছিল। এবার দেখো জিডিপি এর লক্ষ্যমাত্রা কি ছিল? 5.6%, এবং প্রকৃতপক্ষে হয়েছিল নেগেটিভে গিয়েছিল 2.4% গিয়েছিল। এরপরে দেখো কি রয়েছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে 1965 সালে সবুজ বিপ্লব হয়। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। বোঝা গেল? তো তৃতীয় হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো ভারতের সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন, যে কিনা 2023 সালে মারা যান। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এরপরে দেখো ফোর্থ বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1969 থেকে
1974 সাল পর্যন্ত হয়েছিল। উদ্দেশ্য কি ছিল দেখো, স্থিতিশীলতা ও স্বনির্ভরতা এবং টেকসই বৃদ্ধি। দেখো এই সময় 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। এরপরে দেখো 1970 সালে শ্বেত বিপ্লব শুরু হয়, যা অপারেশন ফ্লাড বা দুগ্ধ নামে কিন্তু পরিচিত। আর এই দুগ্ধ শিল্প বিপ্লবের জনক হচ্ছে এই দুগ্ধ শিল্পের কি বললাম, এই দুগ্ধ শিল্পের জনক বা শ্বেত বিপ্লবের জনক হচ্ছে আমাদের ভার্গিস কুরিয়েন। কি বললাম, ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। এবার দেখো জিডিপি এর লক্ষ্যমাত্রা ছিল 4.4%, কিন্তু প্রকৃতপক্ষে হয়েছিল এটা বৃদ্ধি পেয়েছিল 4.8%। কি বললাম, এটা তোমরা মনে রাখবে, ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন, হ্যাঁ, ভার্গিস কুরিয়েন হচ্ছে আমাদের কি শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড বা দুগ্ধ শিল্পের জনক ভারতের। এবার দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 74 থেকে 78 সাল পর্যন্ত হয়েছিল। কারণ 78 কেন, অ্যাকচুয়ালি আমাদের হওয়া উচিত ছিল 79, কারণ আমরা দেখবো যে মাঝখানে জনতা পার্টির হচ্ছে ইসে আসবে, ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতা দখল করবে, যার ফলে এটা সম্পূর্ণ হয়নি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা 4 বছরে স্টপ করে দেওয়া হয়েছিল। বোঝা গেল? দেখো উদ্দেশ্য কি ছিল, দরিদ্র দূরীকরণ। ইন্দিরা গান্ধী গর্বি হাটাও স্লোগান দিয়েছিল, এটা কিন্তু অলরেডি 27 ফেব্রুয়ারিতে থার্ড শিফটে এসেছিল পরীক্ষায়। দেখো জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 4.4%, কিন্তু প্রকৃতপক্ষে হয়েছিল 4.8%। এবার দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1980 থেকে 1985। দেখো এই যে 1978 থেকে 1980, এখানে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করেছিল, মোরারজি দেশাই ছিল সেই সময় প্রধানমন্ত্রী। এই যে 78 থেকে 80, প্রত্যেক 1 বছর অন্তর অন্তর যে প্ল্যান করা হয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেটাকে বলা হয় র্যালি। ঠিক আছে, এর আগে আমি বলেছিলাম র্যালি কমিশন। ঠিক আছে, এবার দেখো 1980 থেকে 1985 সালের মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। উদ্দেশ্য কি ছিল দেখো, অবকাঠামো, কৃষি এবং শিল্পের উন্নতি, এছাড়া রয়েছে অর্থনৈতিক উদারীকরণ। এবার দেখো জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.7%, কিন্তু প্রকৃতপক্ষে পেয়েছিল 5.7%। সেম হয়েছিল, যেটা টার্গেট রেখেছিল সেই টার্গেটটা এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু পূরণ হয়েছিল। এরপরে দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1985 থেকে 90 সাল পর্যন্ত হয়েছিল। উদ্দেশ্য কি ছিল দেখো, আধুনিকীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধি। জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5%, কিন্তু প্রকৃত বৃদ্ধি হয়েছিল 6.1%, মানে এটা বৃদ্ধি পেয়েছিল বেশি। এরপরে দেখো যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত। এই যে নৃত্যের সঙ্গে সম্পর্কিত যে ব্যক্তিগুলো আছে, আমি বারবার তোমাদের বলছি, তোমরা অবশ্যই এগুলো কিন্তু দেখে নিবে আমাদের প্লে লিস্টে গিয়ে স্ট্যাটিক জিকেতে। ঠিক আছে, তো দেখো এটি এই যে যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত, অ্যান্সার হচ্ছে আমাদের ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সঙ্গে কিন্তু যুক্ত। এরপরে দেখো কি রয়েছে, বর্তমানে কৃষি এবং কল্যাণ মন্ত্রী পদে কে রয়েছে, শিবরাত্রি চৌহান বা শিবরাজ চৌহান হবে, শিবরাত্রি না, অ্যাকচুয়ালি শিবরাজ চৌহান। তো আমি এর আগের দিনও বলেছিলাম যে কে কোন মন্ত্রী পদে রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিবে। এরপর দেখো আগস্ট ও সেপ্টেম্বর মাসে কোন উৎসব পালন করা হয়, তো ওনাম উৎসব। ঠিক আছে, ওনাম উৎসব কিন্তু পালন করা হয়। তো দেখো এই ছিল আমাদের আজকে 10 এবং 11 তারিখের হচ্ছে যে জিকে এবং জিএস এর যে কোশ্চেন গুলো রয়েছে তার অ্যানালাইসিস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো।